আচ্ছা, আউটসাইড চার্জের জন্য কি হবে? আউটসাইড চার্জটা আমার কাছে আছে, আমি এখানে দেখিয়ে দিই। দেখো আউটসাইড চার্জের ছবিটা, হ্যাঁ এই ছবিটা দেখো। তার বাইরে যদি চার্জটা থাকতো, তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কেমনভাবে একে কাট করে বেরিয়ে যাবে। দেখো এদিকে একটা সারফেস আছে, এদিকে একটা সারফেস আছে, এই সারফেসটার এরিয়া ভেক্টর এদিকে, এই সারফেসটার এরিয়া ভেক্টর এদিকে। তাহলে এখানের যে ফাইটা হবে, এই যে কিউ এর জন্য এই যে দুটো সারফেসের মধ্যে, মানে একদিক দিয়ে ফ্লাক্সটা ঢুকছে, আরেক দিক দিয়ে ফ্লাক্সটা বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তাহলে তোমার সেকেন্ড সারফেসের জন্য কি হবে? সেকেন্ড সারফেসের জন্য তোমার এখানে ওই ই টু ডি টু কস থিটা টু হবে, ঠিক আছে, ই ডট ডি এ থেকে। এখানে তো ই টু ডট ডি এ টু হওয়ার কথা, তাহলে সেটা ই টু ডি এ টু কস থিটা টু হবে। ঠিক আছে, আমি বরঞ্চ এটাকে একবার এঁকে দিই এখানে। এটা ইনসাইড চার্জের জন্য হলো, আউটসাইড চার্জের জন্য একটা একটা চার্জ দিয়ে এঁকে দিই, সেটাকে আমরা আবার মানে মাল্টিপিল চার্জে নিয়ে যেতে পারবো। ধরো এটা আমার ওই সারফেসটা আছে, বা সারফেসের বাইরে যদি চার্জ থাকে, সারফেসের বাইরে চার্জ আছে কিউ, তাহলে সে একদিক থেকে এই সারফেসটাকে দিয়ে ঢুকছে, আর এদিকে আরেকটা সারফেস দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা একটা সারফেস দিয়ে ঢুকছে, আরেকটা সারফেস দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং এগুলো খুবই ছোট ছোট। তার কারণ এটা তো ছবিতে আঁকার জন্য আমি একটু বড় করে আঁকতে বাধ্য হচ্ছি, কিন্তু এটা এলিমেন্টারি সারফেস দুটোই এরকম একটা সারফেস দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড এরকম, এখানেও ইলেকট্রিক ফিল্ড এরকম। ইলেকট্রিক ফিল্ড তো সোজা যাবে, সে তো আমরা জানি, কিন্তু এরিয়া ভেক্টরটা কেমন? এখানকার এরিয়া ভেক্টর এরকম আছে, আর এখানকার এরিয়া ভেক্টর যেটা হবে সেটা ধরো আমাদের এরকম আছে। ধরো এইটা পারপেন্ডিকুলার, বোঝাতে হবে তো, যাই হোক। আচ্ছা, এটা ডি এ টু, এখানে ইলেকট্রিক ফিল্ড ই ওয়ান, কারণ ইলেকট্রিক ফিল্ড কাছে থাকলে বেশি হবে, দূরে থাকলে চেঞ্জ হয়ে যাবে, ই টু। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা বা থিটা টু ধরে নাও, আর এখানে এই যে অ্যাঙ্গেলটা, বড় অ্যাঙ্গেলটা আমার নিতে হবে, এই যে অ্যাঙ্গেলটা সেটা আমাদের কত? থিটা ড্যাশ ধরে নাও, বা থিটা ওয়ান ধরে নাও, আর এই দিকের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ড্যাশ, মানে এই বাকি যে অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এখানে তুমি যখন ফ্লাক্স করবে, এখানে একটার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড একদিক থেকে ঢুকছে, আরেকদিক থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে যখন তুমি ওই কিউ চার্জের জন্য যখন ফ্লাক্সটা নেবে, তখন ফার্স্ট সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্সটা কত? এখানে নেট ফ্লাক্স থ্রু দ্য সারফেস যদি আমি ডি এইটাকে যদি লিখি, সেটা কত হবে? প্রথম সারফেসের ফ্লাক্স হবে ডি ফাই ওয়ান, আর সেকেন্ড সারফেসের ফ্লাক্স হবে ডি ফাই টু। তাহলে ডি ফাই ওয়ানটা কত? আমরা ফ্লাক্স কত জানি? ই ডট ডি এ ওয়ান জানি, প্লাস ই টু ডি এ টু জানি, এটা জানি তো। তাহলে ডি ফাই নেট এটা কত হচ্ছে তোমার? ই ওয়ান ডি এ ওয়ান মানে কি? ই ওয়ান ডি এ ওয়ান কস থিটা ওয়ান, প্লাস ওইটা কত হচ্ছে? ই টু ডি এ টু কস থিটা টু। ঠিক আছে, এইবারে তোমার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথমটার এটার পজিশন ভেক্টর কত ছিল? আর ওয়ান, এই পর্যন্ত, প্রথম সারফেস পর্যন্ত, আর পরেরটার পজিশন ভেক্টর হচ্ছে আর টু। তাহলে তুমি এখানে যখন ইলেকট্রিক ফিল্ডটা বসাবে, এখানে যাতে দেখা যায় আমি এখানে লিখছি ডি ফাই নেটটা যখন বসাবে, তখন কস থিটা ওয়ানটাকে কী লেখা যায়? আচ্ছা, ই ওয়ানটাকে কত লিখবে বলো? কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো আর ওয়ান স্কোয়ার
ইন্টু ডি এ ওয়ান কস পাই মাইনাস থিটা ড্যাশ লেখা যাবে তো? এখানে দেখো থিটা ড্যাশ ইকুয়াল টু পাই মাইনাস থিটা ওয়ান তো। আর সেকেন্ডটার ক্ষেত্রে কত হচ্ছে? এটা হচ্ছে। তাহলে ডি ফাই নেটের ক্ষেত্রে একটু সাজিয়ে নাও। প্রথম পার্টটায় যেটা হচ্ছে মাইনাস অফ তোমার এইটা কত হবে, মাইনাস কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো ডি এ ওয়ান কস থিটা ড্যাশ বাই আর ওয়ান স্কোয়ার হবে, প্লাস কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো ডি এ টু কস থিটা টু বাই আর টু স্কোয়ার হবে। ঠিক আছে, এবার আবার সেই চেনা জিনিস চলে এলো। এই যে টার্মটা, এই টার্মটার এই টার্মটার ভ্যালু কি বলো? সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ওই এরিয়া তো, ওটা সলিড অ্যাঙ্গেল চলে আসবে তো। এটা ইকুয়াল টু মাইনাস, এটাকে কমন নিয়ে নাও, এটা কমন নিয়ে নাও, নিলে এই যে সলিড অ্যাঙ্গেলটা আর মাইনাস এই সলিড অ্যাঙ্গেলটা আসছে তো, হ্যাঁ তাহলে এটা ইকুয়াল টু জিরো আসছে তো। তাহলে এটা যদি টোটাল ফাই নেট করে দাও ইন্টিগ্রেশন করে, তাহলে সেটাও তো জিরো আসবে। হ্যাঁ এটা দেখো অনেকেই বুঝতে পারছো না, বুঝতে না পারাটা খুব স্বাভাবিক। এটা ধীরে ধীরে একবার দেখবে, তোমাদের বইতেও আছে, ছায়াতে আছে, কিন্তু ওখানে ওই অ্যাঙ্গেল ট্যাঙ্গেলগুলো অত ভালো করে নেই। এসি বার্মাতেও আছে। এটা আরেকবার নিজেরা আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করবে। চেষ্টা করে না বুঝতে পারলে কোনো অসুবিধে নেই। এটা আমি তো তোমাকে অ্যাসিওরেন্স দিচ্ছি, এটা পরীক্ষায় প্রুফ করতে দেবে না যে তোমাকে এটা মানে একবারে প্রুফও বুঝতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি বুঝলে ভালো। একটা থিওরি তুমি মানে একটা ফর্মুলা তুমি ইউজ করবে, সেটা কীভাবে এলো সেটা বুঝবো না আমি তো চেষ্টা করে যাচ্ছি 2 ঘন্টা ধরে বোঝানোর। এটা বোঝাটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এটা একটু সময় দিয়ে দেখবে প্রত্যেকটা জিনিস কী হচ্ছে। যাকগে, তাহলে মোদ্দা কথাটা কী দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো হচ্ছে, তাহলে আমার যদি চার্জটা এই যে ক্লোজড একটা সারফেসের যদি বাইরে থাকে, এইখানটা ভালো করে শুনে নাও, যারা ডেরিভেশন বুঝেছো যারা বোঝোনি উভয়ই এইটা ভালো করে শুনে নাও। চার্জটা যদি আমার গাউসিয়ান সারফেসের মানে এই যে সারফেসটা আছে তার বাইরে যদি থাকে, তাহলে সেই চার্জের জন্য ওই সারফেসের মধ্যে দিয়ে নেট ফ্লাক্স জিরো হবে। এটা বোঝা গেছে? তাহলে এটা সিঙ্গেল চার্জের জন্য যদি নেট ফ্লাক্স জিরো হয়, আলাদা আলাদা চার্জের জন্য আমার নেট ফ্লাক্স জিরো হবে। ঠিক আছে, আগে যেমন একটা চার্জ থেকে আমি যেমন এখানে যেমন মাল্টিপিল চার্জের জন্য যদি যখন ভেতরে থাকলে যেমন প্রত্যেকটা চার্জ বাই এপসাইলন জিরো করে অ্যাড হচ্ছিল, তেমনি বাইরে থাকলে নেট ফ্লাক্স জিরো হবে, সে যত চার্জই থাক না কেন। ঠিক আছে, এটা বোঝা গেল কি বলো? তার মানে এখানে আমি লিখতে পারি সিমিলারলি ফর, এখানে যদি আমার কিউ ওয়ান ড্যাশ কিউ টু ড্যাশ বা মাইনাস কিউ থ্রি ড্যাশ যাই থাকুক চার্জেস, যেখানে আমার ফ্লাক্স এইরকম সারফেস আছে এর বাইরে আছে, কিউ ওয়ান ড্যাশ এখানে আছে, কিউ টু ড্যাশ এখানে আছে, মাইনাস কিউ থ্রি ড্যাশ এখানে আছে, তাহলে এই সারফেসের মধ্যে দিয়ে এদের জন্য এই যে বাইরে যেগুলো রয়েছে এদের জন্য নেট ফ্লাক্সটা কিন্তু এই জিনিসটা কিন্তু জিরো হবে ফর আউটসাইড চার্জেস। ঠিক আছে, এটা বোঝা গেল? এইবারে দুটো জিনিসকে আমরা কম্বাইন করে দেবো। আমরা কি বললাম, চার্জগুলো যদি বাইরে থাকে তার জন্য ওই সারফেসের মধ্যে দিয়ে নেট ফ্লাক্সটা জিরো, আর চার্জগুলো যদি আমার ভেতরে থাকে, একটু আগেই যেটা আমরা করেছি, এখানে আমার যদি চার্জগুলো ভেতরে থাকে, এখানে ধরো মাইনাস কিউ থ্রি এরম থাকলো, তার জন্য নেট ফ্লাক্স কত হচ্ছে ওই সারফেসের মধ্যে দিয়ে কিউ ওয়ান প্লাস কিউ টু মাইনাস কিউ থ্রি বাই এপসাইলন জিরো হচ্ছে।
ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইড চার্জ। এবারে ইনসাইড আর আউটসাইড যদি দুটো যদি কম্বাইন করে দিই তাহলে কি দাঁড়াবে জিনিসটা, যে আমার ধরো এরকম একটা সারফেস আছে আগের মতো, এরকম একটা এনক্লোজ সারফেস আছে, তার ভেতরে কিছু চার্জ আছে, বাইরে কিছু চার্জ আছে। তাহলে ভেতরে বাইরে দূরে যেখানে পারে আরও আরও চার্জ আছে, তাদের জন্য কোনো একটা জায়গায় নেট ইলেকট্রিক ফিল্ড ধরো ই। তাহলে এটাকে যদি আমি সব পুরো ইনসাইড আউটসাইড দুটোকে যদি কম্বাইন করে দিই তাহলে ই ডট ডিএস এইটার ইন্টিগ্রেশন ইকুয়াল টু কত দাঁড়াবে? আমরা কি বললাম, আউটসাইড চার্জের জন্য কোনো ফ্লাক্স হবে না, তাহলে আউটসাইড চার্জের জন্য সব জিরো, শুধু ভেতরে যে কটা চার্জ আছে সে কটাই এনক্লোজ চার্জ হবে। এখানে গাউসের ফর্মুলাতে কি বলেছিল, তোমার নেট আউটওয়ার্ড ফ্লাক্স সেটা ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই জিরো। তাহলে জিনিসটাকে একদম সাম আপ করে নাও, একদম ছোট করে নাও, অত অনেক সলিড অ্যাঙ্গেল এটা ওটা হ্যান ত্যান অনেক কিছু হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এই যে যেটা, এটা হচ্ছে ইনসাইড আউটসাইড সব মিলিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে নেট আউটওয়ার্ড ফ্লাক্স ফর অল চার্জেস ইনসাইড আউটসাইড কম্বাইন, ঠিক আছে, সেটা ইকুয়াল টু তাহলে শুধুমাত্র এই যে ইন্টিগ্রেশনটা কিন্তু শুধু এনক্লোজ চার্জ যে কটা সে কটাই এখানে বসবে। তাহলে এখানে এনক্লোজ চার্জ কোন কটা? এনক্লোজ চার্জ মানে সারফেসটা যে যে চার্জকে ঘিরে রেখেছে। তাহলে এখানে এনক্লোজ চার্জ কত? Q1 প্লাস Q2 মাইনাস Q3, এটাই এনক্লোজ চার্জ বাই এপসাইলন জিরো, ঠিক আছে। আর এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এই ইলেকট্রিক ফিল্ডটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, আলাদা আলাদা দিকে হবে। এবার এই ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য? এই ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য? এই যে ইলেকট্রিক ফিল্ডটা এটা কার জন্য? ইলেকট্রিক ফিল্ড at that point for at that point এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আমরা যেমন আগে একটা একটা চার্জ ধরে ধরে ইলেকট্রিক ফিল্ড করছিলাম সেরকম না, এটা হচ্ছে বাইরের চার্জ থাক ভেতরের চার্জ থাক এর আশেপাশে অনেক দূরে চার্জ থাক, সবার জন্য এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে গাউসের যে মানে গাউসিয়ান কি বলবো, গাউসেস যে থিওরেমটা, তোমার গাউসেস যে থিওরেমটা সেটা কি? গসেস থিওরেম হচ্ছে নেট আউটওয়ার্ড ফ্লাক্স, ওই যে বারবার বলছি না ই ডট ডিএসটা, গাউসেস থিওরেমটা হচ্ছে তোমার এই যে কোনো একটা জায়গায় একটা ইলেকট্রিক ফিল্ড থাকলো, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে তুমি যদি একটা ক্লোজ সারফেসে যদি ইন্টিগ্রেশন করো সেটা হচ্ছে নেট আউটওয়ার্ড ফ্লাক্স ওই সারফেসটা দিয়ে, সেই নেট আউটওয়ার্ড ফ্লাক্সটা কার সঙ্গে সমান হবে? ওই সারফেসটা যতগুলো চার্জকে এনক্লোজ করেছে বাই এপসাইলন জিরোর সঙ্গে সমান হবে, ঠিক আছে। এরকম হচ্ছে ব্যাপার। এটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো, দিলে হয়তো তোমার জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা ম্যাথামেটিক্যালি পুরো জিনিসটা আমরা এনেছি, এখন সব ঘেঁটে গুলিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, সেটা স্বাভাবিক, তাতে কোনো অসুবিধে নেই। এর অ্যাপ্লিকেশানগুলো আমরা ধীরে ধীরে পরের দিন যখন করব আরও ক্লিয়ার হবে। আমি তোমাকে একটা, যাতে তুমি এটা ভিজুয়ালাইজ করতে পারো তার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দিলে হয়তো তুমি গাউসেস ল একদম এক লাইনে বুঝে যাবে। ধরো লাইট সোর্স আছে, লাইট সোর্সটা থেকে লাইট চারিদিকে ছড়িয়ে যাচ্ছে 3Dতে, ঠিক আছে, এটা বোঝা গেল। এইবারে তুমি জিনিসটা ভাবো যে তোমার এই যে লাইটের সোর্সটা, এখানে একটা কাঁচের জার আছে, সেই কাঁচের জারের মধ্যে লাইটের সোর্সটা আছে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে এই কাঁচের জারের মধ্যে দিয়ে নেট যে এনার্জিটা, নেট আউটওয়ার্ড
এনার্জি। এখানে আমরা কাঁচের জার যে অ্যাবজর্ব করছে লাইটটা সেটা আমরা ধরছি না। তাহলে নেট আউটওয়ার্ড এনার্জি যেটা হবে, সেই এনার্জিটা যদি পজিটিভ হয় তাহলে সোর্সটা কোথায় আছে? কাঁচের জারের ভেতরে আছে। এটা জাস্ট এক্সাম্পল কিন্তু গাউস বোঝার জন্য। গ্লাস জারের মধ্যে যদি এটা লাইটের সোর্স থাকে, এবার তার থেকে তো চারিদিকে তো লাইটটা ছড়াবে, তো লাইট এমিট করবে, তো তাহলে তুমি কোনো একটা উপায়ে যদি ওই মানে গ্লাস জারের মধ্যে দিয়ে কতটা এনার্জি বাইরে চলে যাচ্ছে সেটাকে যদি ক্যালকুলেট করতে পারতে, তাহলে নেট আউটওয়ার্ড এনার্জিটা এখানে পজিটিভ। তো নেট আউটওয়ার্ড এনার্জি যদি পজিটিভ হয়, তার মানে লাইট সোর্স ইজ ইনসাইড দ্য জার। ঠিক আছে, এটা হচ্ছে নেগলেক্টিং অ্যাবজর্পশন। নেগলেক্টিং অ্যাবজর্পশন কেন না? কাঁচের জারটা তো কিছুটা এনার্জি তো অ্যাবজর্ব করে নেবে, সেটা আমরা নেগলেক্ট করছি। তাহলে তোমার কাঁচের জারের ভেতরে যদি লাইটের সোর্সটা থাকে তাহলে নেট আউট অফ এনার্জি পজিটিভ হবে। এবারে তুমি আরেকটা কেস ধরো, কাঁচের জার এরকম আছে, তোমার লাইটের যে সোর্সটা, এখানে একটা বাল্ব বা এলইডি যাই হোক না কেন, সেই সোর্সটা বাইরে আছে। তাহলে তার ক্ষেত্রে কী হবে? লাইট এদিক থেকে গিয়ে পাস করে বেরিয়ে যাবে। তো তাহলে এটার ক্ষেত্রে কী হবে? এটার নেট আউট এনার্জি কী হবে? তোমার এই জায়গাগুলো থেকে যে এখান থেকে যে যতটা এনার্জি ঢুকছে সেই এনার্জি তো বেরিয়ে চলে যাচ্ছে। আমরা ধরে নিয়েছি যে কাঁচের জার কোনো এনার্জি অ্যাবজর্ব করছে না। ঠিক আছে, তাহলে সেকেন্ড কেসটাতে যখন লাইটের সোর্সটা যখন বাইরে আছে তখন কি হবে? তখন আউটওয়ার্ড এনার্জি কত হবে? 0 হবে। তার মানে কি? সোর্স ইজ আউটসাইড দ্য জার। এটা বোঝা যাচ্ছে? এইবারে এই লাইটের সোর্সটাকে তুমি ইলেকট্রিক ফিল্ডের সোর্সের মতো করে ভাবো। আমাদের একটা এলইডি লাইট আছে বা একটা মোমবাতি বা ওরকম কিছু একটা আছে, তাহলে সেই বাতিটা যদি একটা কাঁচের জারের ভেতরে থাকতো তাহলে নেট যে এনার্জিটা সেটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে তুমি যদি কোনোভাবে নেট এনার্জিটা যতটা বেরিয়ে আসছে সেটা যদি মেজার করতে পারতে, তাহলে সেই নেট আউটওয়ার্ড এনার্জিটা যদি মানে কি বলবো পজিটিভ এবং নন জিরো হতো, তাহলে তুমি কি বুঝতে? তাহলে তুমি বুঝতে যে ওই কাঁচের জারের মধ্যেই সোর্সটা আছে। বোঝা যাচ্ছে? আর যদি তুমি দেখো যে কাঁচের জারের মধ্যে দিয়ে টোটাল যে এনার্জিটা, মানে টোটাল এনার্জি বেরিয়ে কিছু আসছে না, একদিক থেকে এনার্জি ঢুকছে আর একদিক থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি? কাঁচের জারের ভেতরে লাইটের সোর্সটা নেই, কাঁচের জারের বাইরে আছে। তাহলে ফ্লাক্সটাও ঠিক সেই রকম ব্যাপার। ফ্লাক্সের ব্যাপারটা না, ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্সের ব্যাপারটাও এরকম। যখন চার্জটা গাউসিয়ান সারফেসের ভেতরে থাকবে তখন নেট আউটওয়ার্ড ফ্লাক্সের ভ্যালুটা নন জিরো হবে। আর যখন চার্জটা গাউসিয়ান সারফেসের বাইরে থাকবে তখন ফ্লাক্সটা জিরো হবে। তার কারণ ইলেকট্রিক ফিল্ড একদিক থেকে ঢুকবে আর একদিক থেকে বেরিয়ে যাবে।